2008 সাল অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের কেরানীগঞ্জে আব্দুর রশিদ নামের একজন ব্যক্তি আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণটা আপনারা জানলে কিছুটা অবাক হবেন। আত্মহত্যার কারণ ছিল শুধুমাত্র 25,000 টাকা ঋণ। আব্দুর রশিদ পেশায় ছিলেন একজন রিকশা চালক। রিকশা চালিয়ে যার জীবিকা নির্বাহ সারা বছর ছিল তার রমজান মাসের মতো। সামান্য কিছু খেয়েই তিনি তার দিন পার করতেন। তার স্ত্রী গ্রামের বাড়িতে বসে প্রয়োজনের খাতিরে 25,000 টাকা ঋণ গ্রহণ করেন কোনো এক এনজিও। এক পর্যায়ে এসে সে আর কিস্তি পরিশোধ করতে পারছিলেন না, বেশ কিছুটা সময় লাগছিল। এমত অবস্থায় এনজিওটি তাকে প্রতিনিয়ত চাপ দিতে থাকে, এক পর্যায়ে তাকে লাঞ্ছনা করতে থাকে। এক পর্যায়ে এমন একটা ঘটনা ঘটে যেটা সত্যি বিস্ময়কর। তাকে একদিন তুলে নিয়ে যায় এনজিও নামদারি কিছু গুন্ডারা। তুলে নিয়ে যাওয়ার পর এক অফিসে নিয়ে তাকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়। এক পর্যায়ে তারা তাকে প্রচুর পরিমাণে মানসিক আঘাত করে, যার ফলশ্রুতিতে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আব্দুর রশিদ সাহেব আত্মহত্যা করেছেন। মাগুরার শ্রীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রীনা বিশ্বাস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। হতদরিদ্র নারীকে জড়ানো হয়েছে ঋণ খেলাপির মামলায়। রাজশাহীতে পাওনা টাকা আদায় না হওয়া আর ঋণের বোঝা বইতে না পেরে আনারুল ইসলাম টুটুল নামে এক ফ্রিল্যান্সার আত্মহত্যা করেছে। ঘটনাটি শুধুমাত্র আব্দুর রশিদ সাহেবের ক্ষেত্রেই না, এমন হাজারো আব্দুর রশিদ রয়েছে আমাদের বাংলাদেশে। তাদের বিবর্তনে তাদের নাম অনেক সময় হয়তো আমরা জানি না, অনেক সময় দ্বারা বিভিন্ন নিউজের মাধ্যমে তাদের নাম আমরা জেনেও যাই। তবে এই সকল এনজিওরা কি আসলে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, নাকি তাদেরকে ক্ষতির সম্মুখীন করছে? আসুন আজকের ভিডিওতে আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে মাইক্রোক্রেডিটের উত্থান ঘটে মূলত 1970-এর দিকে। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা সহ বিভিন্ন ধরনের এনজিও অ্যাজ লাইক পুরো বাংলাদেশ সেই সময় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে এবং সময়ের সাথে সাথে এই বিজনেস মডেলটাই একসময় ঋণের ফাঁদে পরিণত হয়। এই এনজিও গুলো মূলত বিভিন্ন ক্ষেত্রে নিয়মের ভঙ্গিও করে। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার থেকে অনেক সময় নির্দেশনা আসে যে কিস্তি এবং ঋণ আদায়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, বাট এই ধরনের এনজিও অনেক সময় এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কাস্টমার কিংবা তাদের যে সকল ঋণগ্রস্ত সদস্য রয়েছে তাদের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে। এ থেকে বিবিসি নিউজে এটাও প্রকাশ পায় যে অনেক সময় এর ফলশ্রুতিতে আত্মহত্যার ঘটনাও কিন্তু বিদ্যমান। সিএডিটিএম এর এক প্রতিবেদনে এটা প্রকাশ পেয়েছে যে ঋণ আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে অনেক সময় পরিবারকে সামাজিক অস্থিরতা কিংবা আত্মহত্যার পথও বেছে নিতে হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ আরো গভীরতম অপরাধও কিন্তু এই এনজিওরা করে থাকে। 2021 সালে র্যাব অলমোস্ট 8 জনকে গ্রেপ্তার করে ভুয়া এনজিওর পরিচয়। তাদের মূল অপরাধটা ছিল তারা মূলত 10 জনের অধিক মানুষের কাছ থেকে প্রায় 65,000 টাকা আদায় করে শুধুমাত্র তাদের এনজিওতে চাকরি দেবার নাম করে। শুধুমাত্র তারা যে ঋণ গ্রহীতা বা ঋণগ্রস্ত মানুষকে আক্রমণ করে এমন না, সাধারণ মানুষকেও অনেক সময় হুমকি কিংবা বিপর্যস্ত করতেও এই এনজিওরা দুইবার পাবে। অনেক সময় এটাও দেখা গিয়েছে যে বিদেশি এনজিওরা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কর ফাঁকিও দিয়েছে। যেমনটা করেছিলেন জার্মানির এক এনজিও কান্ট্রি ডিরেক্টর মাসে $7,500 আয় করেও তার আয়করের বিবরণে এই কথাটি উল্লেখ করেনি। তিনি সেই সময় এই ইনকামকে উল্লেখ না করে আয়করের ফাঁকি দিয়েছিলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি জানিয়েছে গত 15 বছরে 24টি বড় ব্যাংকিং কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকার আত্মসাৎ হয়েছে। এই অর্থের একটি অংশ এনজিওর মাধ্যমে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই সকল এনজিওর সব থেকে বড় ফাঁদটাই হচ্ছে অতিরিক্ত মুনাফা আদায়। বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সাধারণত 24% সুদ নিয়ে থাকে, যদিও তাদের অফিস তহবিলের খরচ আরো কম। উদাহরণস্বরূপ ব্র্যাকেট তহবিলে খরচপত্র 5.44%, তবে তারা সুদ আদায়ের ক্ষেত্রে নিয়ে থাকে 23.55%। আশা নামক আরো একটি প্রতিষ্ঠান রয়েছে যার তহবিলের খরচ আরো কম, 2.76%। তবুও তারা সর্বোচ্চ সুদ আদায়ের ক্ষেত্রে কিন্তু একদমই ছাড় দেয় না। অনেক প্রতিষ্ঠানই রয়েছে যারা গ্রাহকের নির্ধারিত সঞ্চয়ের উপর 6% সুদ না দিয়ে সর্বোচ্চ তারা 1.5 থেকে 4% পর্যন্ত সুদ দিয়ে থাকে গ্রাহককে, যেটা অনেকটাই প্রতারণার সামিল। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের এই ধরনের কেলেঙ্কারি বছর জুড়ে চলে আসছে। এছাড়াও এর বাহিরেও তাদের বিভিন্ন ধরনের হিডেন চার্জ তো রয়েছেই, যেগুলো অনেক সময় গ্রাহক না জেনে তাদেরকে পর্যায়ক্রমে দিতে থাকে, যেটা অনেকটাই বলা যায় প্রতারণার সামিল। তবে এই সকল বিষয়ের বিরুদ্ধে অনেক সময় মানুষ সোচ্চার হতে পারে না, যার মেইন কারণ হিসেবে দেওয়া যায় দারিদ্রতা। এছাড়াও অনেক সময় মানুষ বিপদে পড়েও কিন্তু এই সকল এনজিও থেকে ঋণ নিয়ে থাকে।
আর তাদের বিরুদ্ধে বলতে গেলেও সেই সময় চলে আসে রাজনৈতিক চাপ, যেটা হয়তো আমরা অনেকেই আমাদের চোখের সামনে কিংবা নিউজ মিডিয়াতে দেখে ফেলেছি। বাংলাদেশের এনজিও খাতের যেমন সফলতা রয়েছে, তেমন রয়েছে নানা অনিয়ম এবং প্রতারণা। আমাদের উচিত জনসচেতনতা বৃদ্ধি করা, যেন এই ধরনের ফাঁদে কেউ আর পা না দেয় এবং আব্দুর রশিদের মতো আর কেউ আত্মহত্যা না করে। আমাদের এই ভিডিও দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এনজিও লোন কিংবা ঋণ গ্রহণের আগে আপনারা যেন একটু সচেতনতা গ্রহণ করুন। এবং আমাদের এই ভিডিও থেকে যদি আপনার কিছুটা উপকারও হয়ে থাকে, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।